জমি অধিগ্রহণে ক্ষতিপূরণ আদায়ের নামে সরকারের কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে একটি চক্র। জয়দেবপুরের ভোগড়া থেকে টাঙ্গাইলের এলেঙ্গা পর্যন্ত ৭০ কিলোমিটার সড়কে ৪ লেন করার প্রকল্পে এমন লুটপাটের প্রমাণ পাওয়া গেছে সরেজমিন অনুসন্ধানে। জয়দেবপুর থেকে টাঙ্গাইল সড়ক ধরে এগিয়ে গেলে কিছুক্ষণ পরপরই চোখে পড়বে ভাসমান এসব টিনের চালা। এসব ঘরে কেউ থাকে না, বসবাসের উপযোগী করে বানানোও হয়নি। সড়কটিকে ৪ লেন করার নীতিগত সিদ্ধান্তের পর থেকেই একটি চক্র জমির মালিকদের কাছ থেকে মোটা অঙ্কের টাকায় বছর মেয়াদী চুক্তিতে ভাড়া নিয়ে এসব স্থাপনা বানিয়েছে। হ্যাঁ, প্রজেক্টের লোকজনই এই গাজীপুরে। সড়কের পাশেই এই জায়গাটি মির্জাপুরের পাকুল্যা। এসে খতিয়ান অনুযায়ী পাকুল্যার ৯১১, ৯১২ ও ৯৭৭ দাগে কোনো গাছপালা বা ঘরবাড়ি নেই, আছে একটি পুকুর। তবে গত মাসে এই দাগের বিপরীতে গাছপালা ও ঘরবাড়ির ক্ষতিপূরণ বাবদ প্রায় ১,৩৮,০০,০০০ টাকার চেক গ্রহণের জন্য টাঙ্গাইল জেলা প্রশাসন থেকে একটি নোটিশ পাঠানো হয়। নোটিশে ক্ষতিগ্রস্ত হিসেবে স্থানীয় চেয়ারম্যান আলী এজাজ খান চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যানের ভাই এস.এম. নুরুল মমিন এবং গাজীপুরের মাসুদ মিয়ার নাম উল্লেখ করা হয়েছে। যদিও এসব দাগভুক্ত জমির মালিকানার সঙ্গে এই তিনজনের কোনো সম্পর্ক নেই। মানে ওই আমার যে চাস্তো ভাইটা আছে, ওই চাস্তো ভাইটার কাছ থেকে আবার মানে আমরা ডিট করে নিচ্ছি যে আমরা। এই সময় গণমাধ্যম কর্মী এসেছে জেনে পুকুরের মালিক নিজেই উপস্থিত হয়ে জানান, চেয়ারম্যানের সঙ্গে তাদের কোনো চুক্তি হয়নি। আর এই জায়গা কোনো সময় ভাগ হয়নি, ডিট করবে কেরা? টেকনিক্যালি খাটাইয়া এই জায়গা তাদের নামে নিয়ে তাদের নামে টাকা স্যাংশন নিল। এছাড়া পুকুরের পাশে এই দাগে যাদের দোকান রয়েছে তারাও বাদ পড়েছেন ক্ষতিপূরণের ওই তালিকা থেকে। এই টাকাটা তো তিনজনের পকেটে হয়ে গেছে। প্রকল্প অনুযায়ী জয়দেবপুরের ভোগড়া থেকে টাঙ্গাইলের এলেঙ্গা পর্যন্ত ৭০ কিলোমিটার সড়কের দুপাশে প্রায় ৩৬ হেক্টর জায়গা অধিগ্রহণের প্রস্তাব করা হয়। এজন্য বরাদ্দ রাখা হয় ৪৫০ কোটি টাকা। ২.৫ বছর পরও জেলা প্রশাসন প্রকল্পকে সেসব জমি দিতে পারেননি। আমরা তাদেরকে জায়গাটা হ্যান্ডওভার করতে পারবো মাসখানেকের মধ্যে। এটা আমরা আবার তদন্ত করব, তদন্ত করে যদি এখানে কোনো অ্যানোমালি থাকে অবশ্যই এটা বাদ দেওয়া হবে। এখানে অন্যায়ভাবে কোনো সুবিধা নেওয়ার সুযোগ নেই। ২০১৩ সনে সড়কটির ৪ লেন করার কাজ শুরু হলেও এখনও দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। তবে জমি বুঝে না পেলেও প্রকল্পটির সর্বশেষ অগ্রগতি প্রতিবেদনে জমি অধিগ্রহণ বাবদ প্রায় ২৮৪ কোটি টাকার ব্যয় দেখানো হয়েছে। শিমুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, টাঙ্গাইল। এ বিষয়ে কথা বলতে আমাদের সাথে আছেন সাসেক্স সড়ক সংযুক্তকরণ প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক মোহাম্মদ জিকরুল হাসান। স্বাগত জিকরুল হাসান। আমরা একটু জানতে চাই যে এই যে প্রতারণার যে কৌশলটি, এটা প্রায় প্রাতিষ্ঠানিকতা পেয়েছে বিভিন্ন জায়গায়। যেখানেই নতুন অধিগ্রহণের ব্যবস্থা হয় সেখানেই আমরা এই ধরনের ঘরগুলো দেখতে পাই এবং সেটার ক্ষতিপূরণও নিশ্চিত কেউ পায়। এই বিষয়টি আসলে আমরা একটু জানতে চাই যে কাদের দেখার কথা তারা দেখছে কিনা। ধন্যবাদ। আমি আপনার মাধ্যমে দর্শক শ্রোতাদের অভিনন্দন জানাচ্ছি। তো আসলে যে বিষয়টা হয়েছে যে একটু বলে নেওয়া দরকার যে সরকারের যখন উন্নয়ন কর্মকাণ্ডের প্রজেক্ট শুরু হয় তখনই আমাদের ভূমি অধিগ্রহণ করার প্রয়োজন পড়ে। তো এই ভূমি অধিগ্রহণ করার জন্য সরকার ভূমি অধিগ্রহণ অর্ডিন্যান্স, অধ্যাদেশ এবং ভূমি অধিগ্রহণ বিধিমালা এবং বিভিন্ন সময় যে পরিপত্র জারি করেছে তার আলোকে একদম সুনির্দিষ্টভাবেই এই কর্মকাণ্ডগুলো করা হয়, আপনারা জানেন। তো এই তিনটা বিষয়কে একত্রিত করে যে ভূমি মন্ত্রণালয় স্থাবর সম্পত্তি অধিগ্রহণ ম্যানুয়াল ১৯৯৭ তৈরি করেছে এবং এই ম্যানুয়ালটাতে যে ভূমি অধিগ্রহণকালে সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীদের যেই দায়িত্ব কর্তব্য সেখানে সুস্পষ্টভাবে বর্ণনা করা আছে। তো এই জিনিসটা একটু বলে নেওয়া দরকার এই কারণে যে আমরা প্রত্যাশী সংস্থা, আমরা যারা সড়ক নির্মাণ করব, তো সেই সড়ক নির্মাণ করার জন্য আমাদের যে অ্যালাইনমেন্টের নতুন করে জমি অধিগ্রহণ করার দরকার হয়, সেই জমির জন্য আমরা একটা প্রস্তাব তৈরি করি। এটা প্রত্যাশী সংস্থা হিসাবে আমাদের তৈরি করতে হয়। ওই ম্যানুয়ালটা নির্দেশনা মেনে
তো সেই ম্যানুয়ালে দেখেন যে আপনার 7টা অধ্যায় আছে, সেই 7টা অধ্যায়ে কোন অধ্যায়ে কে কাজ করবে এটা কিন্তু সুস্পষ্ট। যে প্রথম যে অধ্যায়টা যে জেনারেল যেটা যে অনুসরণিকা, জিকরুল হাসান, এই যে প্রক্রিয়াগুলি আছে সেগুলি খুবই সুস্পষ্ট, আমরাও জানি, কিন্তু এই প্রক্রিয়ার মধ্যে দিয়েই যখনই কোনো প্রকল্প শুরু হয় তখনই আমরা দেখি কিছু অস্থায়ী ঘরবাড়ি উঠে যায় এবং ক্ষমতাসীনদের নামে চেকও বরাদ্দ হয়ে যায়। এই জিনিসটা আসলে কারা করেন সেটি দেখার জন্য সার্ভেলেন্স মেকানিজম আছে কিনা? আচ্ছা, আমি সেটাই বলছি যে আমাদের যখন আমরা ভূমি অধিগ্রহণ প্রস্তাবটা যখন দাখিল করি, সে জেলা প্রশাসক কার্যালয়ে দাখিল করা হয়। দাখিল করার সময় এটা ওপেন ডকুমেন্ট হয়ে যায়। তো ওপেন ডকুমেন্টটাতে তখন দেখা যায় যে কিছু কিছু স্বার্থান্বেষী লোক এই অধিগ্রহণ প্রস্তাবিত জায়গার উপরে অনেক ঘর বাড়ি তৈরি করে বা একটা প্রচেষ্টা নেয় যে কিভাবে বেশি ক্ষতিপূরণ পাওয়া যায়। তো আপনাদেরকে এই বিষয়ে আমি অত্যন্ত আশার একটা কথা শোনাতে চাই যে আমাদের এই প্রকল্প প্রস্তাব দাখিল করার পরে যখন এই ধরনের কার্যক্রম শুরু হয়, সেই শুরুর পর্যায়ে আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় এবং সচিব মহোদয়, সেই সাথে আপনারা জানেন যে আমাদের যে সংসদীয় কমিটি আছে সড়ক সম্পর্কিত, সংসদীয় কমিটির মাননীয় চেয়ারম্যান জনাব একাব্বর হোসেন এমপি, ওনারা শুরুতেই আমাদেরকে বলে দিয়েছিলেন যে এই ধরনের কেউ যেন কোনো ক্ষতিপূরণ না পায়। তো আমরা অত্যন্ত গর্বের সাথে বলি যে এই সমস্ত লোকগুলো বিক্ষিপ্তভাবে চেষ্টা করেছে, কিন্তু কোনো প্রশাসনিক বা রাজনৈতিক আনুকূল্য তারা পায়নি। এবং যার জন্য আপনাদের মাধ্যমে দেশবাসীকে জানাতে চাই যে এই সমস্ত লোকজনের এটাকে আমরা বলি যে ব্যাঙের ছাতার মতো যে ঘর তুলেছে, সেই ঘরগুলো কিন্তু ক্ষতিপূরণের আওতায় আনা হয়নি। জিকরুল হাসান, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। এডিটর স্পিকে এবার বিরতি, ফিরছি।